গতকালকে দুর্গাপুরে বিজেপির মিটিং ছিল, আপনারা প্রত্যেকে জানেন। সেই দুর্গাপুরে বিজেপির মিটিং এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন। তো নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন, নরেন্দ্র মোদীর বক্তৃতা তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু অনেকেই শোনেননি নরেন্দ্র মোদীর বক্তৃতার আগে বিজেপির কিছু কুচো চিংড়ি বক্তৃতা দিয়েছে। এখন সেই কুচো চিংড়িগুলো কি কি বক্তৃতা দিয়েছে তাদের মধ্যে থেকে কয়েকটা অংশ তুলে ধরে আমার মনে হলো আপনাদের সামনে পর্দাফাশ করাটা এবং তাদের বক্তব্যের মিথ্যাচার প্রমাণ করাটা খুব দরকার। এদের মধ্যে অর্ধেককে আমি চিনিও না, তারা বক্তৃতা দিয়েছেন। আমি একে একে তাদের এক একটা লাইন শোনাবো আর আমি তার উত্তর আপনাদেরকে দেবো। আচ্ছা, শুরুতে ইনি কে আছে জানি না, শুরু করছি। ইনি কি বক্তব্য রেখেছিলেন সেটা দিয়ে। করে খাচ্ছে, তাহলে বিজেপি যে কি করবে আর কয়েক মিনিটের মধ্যেই আপনারা দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনবেন। নমস্কার। নমস্কার। বিজেপি কি করবে আপনারা কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে পাবেন। বিজেপি কি করবে সেটা প্রধানমন্ত্রীর মুখ থেকে তো শোনার দরকার নেই। গোটা দেশের পিন্ডি চটকে সাধ্য বানিয়ে দিয়ে যা করছে সেটা তো অলরেডি দেখতে পাচ্ছি। খুন, ধর্ষণ, রাহাজানিতে দেশ ভরে গেছে। দেশের সাধারণ মানুষের ব্যাংকের টাকা লুট করে নরেন্দ্র মোদী তার মেহুল ভাই, নীরব ভাই, ললিত ভাইদের বিদেশে পালিয়ে যেতে হেল্প করছে। দেশে সাম্প্রদায়িক হানাহানি বেড়ে গেছে। হিন্দু মুসলমান ছাড়া টিভিতে কোনো আলোচনা নেই। মানুষের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি তলানিতে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, ব্যাংক, সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়োগ সেই অর্থে নেই। 40 লক্ষ ফাঁকা পদ পড়ে আছে, কোনো নিয়োগ নেই। এ সবই তো দেখতে পাচ্ছি। এবং উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে রিসেন্ট আসা উড়িষ্যায় বিজেপি কি করছে সেটাও দেখতে পাচ্ছি দাদা। তাই নরেন্দ্র মোদী এসে বলার পর বিজেপি কি করবে সেটা বলার খুব একটা দরকার নেই। করে খাচ্ছে, তাহলে বিজেপি যে কি করবে আর কয়েক মিনিটের মধ্যেই আপনারা দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনবেন। নমস্কার। লোক ঢুকছেন এবং 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর গেট দিয়ে যারা ঢুকছেন তাদেরকে অনুরোধ করব ডান দিকের যে গ্যালারি আছে সেখানে বসে যেতে পারেন। এই জায়গা আছে, খালি আছে, বুঝতে পারছি। প্রধানমন্ত্রী আসতে তখন আর 10 মিনিট বাকি। লকেট দি বলছে ডান দিকটায় গিয়ে বসুন না, ওখানে তো অনেক জায়গা খালি আছে। তাহলে কালকের মিটিং এর ভিড়ের ব্যাপারটা বুঝতে পারছেন কি হয়েছিল। স্টেজ থেকে সঞ্চালিকা লকেট দি বলছে ডান দিকটা খালি আছে, গিয়ে বসে পড়ুন। এবং একবার নয়, লকেট দি গোটা প্রোগ্রামটায় অনেকবার কথা বলেছেন। আমি শোনাবো, আরেকবার শুনি যে এখন লকেট দি কি বললেন। দিয়ে যারা ঢুকছেন তাদেরকে অনুরোধ করব ডান দিকের যে গ্যালারি আছে সেখানে বসে যেতে পারেন। এই জায়গা আছে, খালি আছে, বুঝতে পারছি পুরোপুরি ভাবে ভরে গেছে। আপনাদের বলবো ডান দিকে চলে আসুন যারা ওখানে ভিড় করে আছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে উপস্থিত হবে যে আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার অগ্নিমিত্রাদি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি বাংলার মানুষের জন্য কি করেছেন? কেন দিদি জানেন না কি করেছেন? লক্ষ্মীর ভান্ডার কে করেছে? আমাদের দাড়িওয়ালা দাদু করেছে। কন্যাশ্রী কে করেছে? দাড়িওয়ালা দাদু করেছে। মমতা ব্যানার্জির কন্যাশ্রীতে যেখানে কয়েক হাজার কোটি টাকা বাজেট, সেখানে আপনারা বেটি বাঁচাও বেটি পড়াওতে 300 কোটি টাকা বাজেট রেখেছিলেন গোটা দেশের। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কয়েক ডজন সুপার স্পেশালিটি হসপিটাল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ডজন কলেজ করেছেন, ইউনিভার্সিটি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংকে ঠান্ডা করেছেন, যে কারণে আপনাদের নেতারা প্রায় ছুটি কাটাতে দার্জিলিং এ যেতে পারেন। এখন বন্ধ হয় না দার্জিলিং এ। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলকে ঠান্ডা করেছেন। আজকের দিনে শীতে বিজেপির নেতারাও জয়চন্ডী পাহাড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জঙ্গলমহলে পিকনিক করতে যেতে পারে। আপনি তো জানেন দিদি, তারপর কেন প্রশ্ন করছেন মমতা ব্যানার্জি কি করেছে? আপনি ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, কিন্তু আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। খুব ভালো কথা বলছেন দিদি। মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরির কথা বলেছিলেন এবং আজকে বাংলার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে যাচ্ছে। দিদি একটু সংখ্যাটা নিয়ে আলোচনা হয়ে যাক। পরিযায়ী শ্রমিক বাংলার কত লোক টোটাল বাইরে কাজ করে? বাংলার 10 কোটি জনগণ, তার মধ্যে কত লোক বাইরে কাজ করে? সংখ্যাটা হচ্ছে 22 লক্ষ। অর্থাৎ বাংলার 22 লক্ষ ছেলে মেয়ে বা লোকজন পরিযায়ী শ্রমিক, কেউ ব্যাঙ্গালোরে আইটিতে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। সংখ্যাটা 22 লাখ। অর্থাৎ বাংলা থেকে 22 লাখ লোক বাইরে কাজ করতে যায়। কিন্তু দিদি এই কথাটা তো আপনি বললেন না যে বাইরের রাজ্য থেকে বাংলায় 1.5 কোটি লোক কাজ করতে আসে। অর্থাৎ বাংলা থেকে 22 লাখ যাচ্ছে ঠিক, কিন্তু বাংলায় আসছে 1.5 কোটি। আর এই বাংলায় যে আসছে, প্রধান টপ দুটো রাজ্য কি যে রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসছে এই 1.5 কোটি লোকের মূল বড় সংখ্যাটা কি? একটা হচ্ছে উত্তরপ্রদেশ, একটা হচ্ছে বিহার। সব রাজ্যই কম বেশি আছে, এই দুটো প্রধান। তো দিদি উত্তরপ্রদেশে কারা ক্ষমতায়? বিজেপি, যোগী আদিত্যনাথ। বিহারে কারা ক্ষমতায়? গত 15 বছরের ওপর নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ, বিজেপির সরকার, বিজেপির জোট সঙ্গীদের সরকার। তাহলে তোমরা যেখানে ক্ষমতায় আছো সেখান থেকে এত লোক বাংলায় কি করছে?
সেখান থেকে সেই রাজ্যগুলো থেকে 1.5 কোটি লোক বাংলায় কি করে কাজ করছে? বাংলার 22 লাখ যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় স্পেশালাইজ কিছু শ্রমিক হয়। বাংলার শ্রমিকরা সোনার কাজ ভালো পারেন, কিন্তু সোনার ইন্ডাস্ট্রি বাংলায় নেই। সোনার ইন্ডাস্ট্রি আছে গুজরাটে, মহারাষ্ট্রে, সেখানে যান। আবার বাংলায় জুট ইন্ডাস্ট্রি আছে, বিহার থেকে বাংলার জুট ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসেন। যেমন জুট ইন্ডাস্ট্রিতে কাজ করার দক্ষ শ্রমিক বিহার, উত্তরপ্রদেশে আছে। তো সেভাবেই কিছু রাজ্যে দক্ষ শ্রমিক হয়, আর কিছু রাজ্যে সেই নির্দিষ্ট ইন্ডাস্ট্রি থাকে। এক একটা রাজ্যে এক এক রকম ইন্ডাস্ট্রি। তো বাংলার 22 লাখ যাচ্ছে, তোমার রাজ্য থেকে 1.5 কোটি কাজ করতে আসছে, এই কথাটা কিন্তু তুমি বললে না দিদি। আজকে একটি বাঙালি লড়াই বাংলার সাধারণ মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি, এবং এই লড়াই আমাদের জিততে হবে। এবার শুনবেন, উনি চিৎকার করে করে লোককে বলতে বলবেন জিতবেন তো, পাবলিকের মধ্যে উত্তর নেই। কারণ অর্ধেক লোক তো ভাষাই বুঝছে না। ঝাড়খণ্ড থেকে বিহার থেকে তো লোক নিয়ে গেছে বাসে করে করে, ভাষাই বুঝছে না। তাই জিতবেন তো বলছে, কোনো উত্তর নেই। শুনবেন মন দিয়ে, পাবলিকের রিয়াকশন শুনুন। আমরা জিতবো তো, আমরা লড়াই করবো তো, যে আগামী আরেকবার শুনুন, কোনো রিয়াকশন নেই। এবং এই লড়াই আমাদের জিততে হবে। আমরা জিতবো তো, আমরা লড়াই করবো তো, যে আগামী ধন্যবাদ দাদাকে। আমি এবার অনুরোধ করব আমাদের বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে কিছু বলবার জন্য। ইনি হচ্ছেন আমাদের দানাদা, ঠিক, দানাদার বলিনি কিন্তু, দানাদা, ঠিক আছে। বাঁকুড়ার এমনি ভালো মানুষ, তার বক্তৃতা শুনুন। আবার ইনি হচ্ছেন আরেকটা স্যাম্পেল। যার কথা শোনার জন্য আপনারা সকলে সমবেত হয়েছেন, ভারতবর্ষের শুধু প্রধানমন্ত্রী নয়, তিনি বিশ্বের সর্ববৃহৎ বলিষ্ঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যেটা দেখেছে বাংলাদেশ এবং চীন, তার প্রমাণ পেয়ে গেছে সারা বিশ্বের তাবর তাবর নেতারা। প্রথম প্রশ্ন দানা বাবু, নরেন্দ্র মোদী যে শক্তিশালী সেই প্রমাণ বাংলাদেশ চীন কবে পেল? ভারতের সাথে কি চীন বা বাংলাদেশের কোনো যুদ্ধ হয়েছে মোদী ক্ষমতায় আসার পর? না। উল্টে আমরা কি দেখেছি, বাংলাদেশে যখন ওখানকার সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা ক্রমাগত নির্যাতিত হচ্ছে, তখন নরেন্দ্র মোদী স্পিকটি নট। কেউ গুগলে সার্চ করে আমাকে নরেন্দ্র মোদীর একটা শব্দ বা বাক্য শুনিয়ে দিন যেখানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের পর নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন। কিচ্ছু বলেননি, কোনো অ্যাকশন নিতে পারেনি। উল্টে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নীতি যেখানে যে সংখ্যালঘু তার পাশে দাঁড়াও, যেখানে যে দুর্বল তার পাশে দাঁড়াও, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছিলেন। নরেন্দ্র মোদী তো বলেননি। যে লোকটা সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নিয়ে কথা বলতে পারেননি, তার ক্ষমতা বাংলাদেশ বুঝে গেছে। আর চীন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর চীন আমাদের কত হাজার বর্গ কিলোমিটার জায়গা দখল করেছে আইডিয়া আছে? আকসাই চীন থেকে শুরু করে, লাদাখ থেকে শুরু করে, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আমাদের জায়গা দখল হয়ে গেছে। স্যাটেলাইট ম্যাপের ইমেজে সেই তথ্য প্রকাশ্যে এসছে। পার্লামেন্টে একটা শব্দ বলতে পারেনি ভারতের সরকার। আপনি বলছেন বাংলাদেশ চীন বুঝে গেছে, পাকিস্তানের নাম নিলে তাও বুঝতাম। আবার কি বলছেন শুনে নিন। বলিষ্ঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা দেখেছে বাংলাদেশ এবং চীন, তার প্রমাণ পেয়ে গেছে সারা বিশ্বের তাবর তাবর নেতারা। আজকে তার ভয়ে গস্তে আজকে লুকিয়ে গেছে সেই নেতা। বলছেন নরেন্দ্র মোদীর ভয়ে আজকে বিশ্বের তাবর তাবর নেতা নাকি লুকিয়ে গেছেন। আর এদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি নরেন্দ্র মোদীকে ফোন করে ধমকি দিয়ে বলছেন বেটা যুদ্ধ থামা। ভাবুন, এবং শুধু এমনি এমনি ফোন না, ফোন করে কি বলছে যে যদি যুদ্ধ না থামাও ব্যবসা করবো না, যুদ্ধ করলে বিজনেস করব। আর ওই শুনে যুদ্ধ থামিয়েও দিল। ভারতবাসীর আবেগে আঘাত করে আমরা প্রায় যেখানে চীন আমাদের সেনাবাহিনীদের, আমাদের কর্মদক্ষতায়, সেনাবাহিনীদের মানে কি বলবো মাহাত্ম্যে আমরা প্রায় যেখানে পিওকে দখল করার জায়গায় চলে গেছিলাম, সেখানে শুধুমাত্র ট্রাম্পের ধমক খেয়ে নরেন্দ্র মোদী যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। আর সেই নরেন্দ্র মোদীর ভয়ে বাকিটা লুকিয়ে পড়েছে। কি বলছেন দানাবাবু? বাংলাদেশ এবং চীন, তার প্রমাণ পেয়ে গেছে সারা বিশ্বের তাবর তাবর নেতারা। আজকে তার ভয়ে গস্তে আজকে লুকিয়ে গেছে সেই নেতা আমাদের মধ্যে এসেছেন, আসবেন আর কয়েক ঘন্টার মধ্যে। এবং তার কথা শোনার জন্য আপনারা সকলে সমবেত হয়েছেন, শুনুন, বলতে গেলে অনেক কথা লাগে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি 5টা পিলারের উপরে দাঁড় করিয়েছেন সারা ভারতবর্ষের কেন্দ্রগুলিকে। হ্যাঁ, 5টা পিলারের উপর নরেন্দ্র মোদী দেশকে দাঁড় করিয়েছে, ঠিক বলেছেন। 1 হচ্ছে বেকারত্ব, 2 হচ্ছে ধর্ষণ, 3 হচ্ছে খুন,
4 হচ্ছে দেশের টাকা লুটে বিদেশে পালিয়ে যাওয়া, 5 হচ্ছে সাম্প্রদায়িক হানাহানি। এবার বলুন। আমাদের যে 29টি রাজ্য রয়েছে তিনি সমানভাবে পরিষেবার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। পশ্চিম বাংলা তার থেকে পিছিয়ে নেই। ওই জন্যই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি গুজরাটে তৈরি হয়, কিন্তু বাংলা বা দিল্লিতে কোনো নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি হয় না। সব রাজ্যকে তিনি সমান চোখে দেখেন বলে শুধুমাত্র বুলেট ট্রেনের বরাত পাচ্ছে আহমেদাবাদ থেকে মুম্বাই রুট। ভারতবর্ষে আর কোনো রুট, মানে গুজরাটে সবচেয়ে উঁচু মূর্তি হবে, গুজরাটে বুলেট হবে, গুজরাটের নেতা প্রধানমন্ত্রী হবে, গুজরাটেরই তার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন তিনি দেশেরও স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। দেশটা কে? এবং দেশের সবচেয়ে পয়সাওয়ালা দুজন আম্বানি আদানি, তারাও গুজরাটের। দুভাই দেখছে আর দুভাই কিনছে। তাহলে অফ দ্য গুজরাট, বাই দ্য গুজরাট, ফর দ্য গুজরাট, গুজরাট দিয়ে দেশ চালাচ্ছেন। সব দেশ রাজ্যকে সমানভাবে দেখছেন কি করে? উল্টে বাংলার টাকা মেরে দিচ্ছেন, 100 দিনের টাকা হজম করে দিচ্ছেন, বাংলার বাড়ির টাকা হজম করে দিচ্ছেন। নীলাদিদাকে সকলকে অনুরোধ করবো, ইন্টারেস্টিং জায়গাটা আছে, কেউ যাবেন না। মিঠুনদা যখন আসবে মজাই মজা। যারা রয়েছেন ডান দিকে গ্যালারির কাছে চলে আসুন। আবার দেখুন কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লকেট দিয়ে শুরুতে বলেছিলেন গ্যালারির কাছে চলে আসুন, মানে ওই জায়গাটা ভিড় হয়নি। এখন 2-4 জনের বক্তৃতা দেওয়ার পর আবার বলছেন গ্যালারির দিকে চলে আসুন। হয়ে যেতে পারেন। আমি সকলকে বলবো যে এই দিকে চলে আসুন, ডান দিকে, বাঁ দিকেও আছে জায়গা। দেখুন আমার এই দেখুন, এতক্ষণ বলছিল ডান দিকে জায়গা আছে, এখন বলছে বাঁ দিকেও জায়গা আছে। কি প্রধানমন্ত্রী র্যালি হলো লকেট দেবী, যে প্রথমে আপনাকে বলতে হচ্ছিল ডান দিক খালি আছে ওখানে চলে যান, তারপরে বলতে হচ্ছে বাঁ দিকও খালি আছে ওখানেও বসে পড়ুন। লোক হয়নি, আপনার কথাতেই প্রমাণিত। দিকে জায়গা আছে, ডান দিকে জায়গা আছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। অমৃত খা মহাশয় শুনুন আরেকজন। শিল্প হয়নি এই 15 বছরে, এই বর্ধমানে একটা শিল্প হয়নি, বাঁকুড়ে একটা শিল্প হয়নি। আরে বাঁকুড়ায় আপনার চেয়ে বড় শিল্প কে আছে দাদা? আপনি তো স্বয়ং শিল্প। বালি থেকে শুরু করে, বালি খাদান থেকে শুরু করে কি না করেছেন। আর আপনার মতো শিল্প আর কে? কংগ্রেসে থেকে এমপি, তৃণমূলে থেকে এমপি, বিজেপিতে থেকে এমপি, তৃণমূলে থেকে যুব সভাপতি, কংগ্রেসে থেকেও সম্ভবত ছিলেন, বিজেপিতে গিয়েও সম্ভবত একবার হয়েছিলেন। তা আপনিই তো শিল্প বিষ্ণুপুরের সবচেয়ে বড়। এবং আপনার প্রাক্তন স্ত্রীর কাছে মাত্র 5000 ভোটের ব্যবধানে বরাত জোরে বেঁচে গেছেন। একটু হলেই হারছিলেন, যেটা গতবার জিতেছিলেন লক্ষাধিক মার্জিনে, এবার মাত্র 5000 ভোটে জিতেছেন। আপনিই তো শিল্প, আর কি শিল্পের দরকার? আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো, তার জন্য 70 লক্ষ টাকা গ্রান্ট করতে। বলছে মোদিজির আমলে আমরা দুর্গাপুর থেকে বাঁকুড়া ট্রেনে করে আসতে পারবো। আরে সৌমিত্র বাবু, আপনার সরকার আর তার রেল দপ্তরকে বলুন আগে কমপক্ষে আমাদের সাউথ ইস্টার্ন লাইনে পুরুলিয়া অব্দি যে ট্রেনগুলো যাচ্ছে তার টাইমিংটা ঠিক করতে। 6 ঘন্টায় হাওড়া থেকে পুরুলিয়া যে ট্রেনের যাওয়ার কথা, 12 ঘন্টা 14 ঘন্টা লেট নিয়মিত। যারা সাউথ ইস্টার্ন লাইনে জার্নি করেন তারা জানেন, হাওড়া সাউথ ইস্টার্ন সেকশনে পুরুলিয়া আদ্রা লাইনে ট্রেনের কি টাইমিং সেটা প্রত্যেকে জানে, এমনকি বন্দে ভারত পর্যন্ত। বাকি ট্রেনগুলোর কথা আমি বাদই দিলাম। আগে টাইমিং ঠিক করুন। মানুষের থেকে পয়সা নিচ্ছেন, 6 ঘন্টায় পৌঁছাবেন বলে 12-14 ঘন্টা লাগিয়ে দিচ্ছেন, কখনো কখনো 20 ঘন্টা লাগিয়ে দিচ্ছেন। সেসব গল্প না করে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট ট্রেনে যেতে পারবো, এই গল্প শোনাচ্ছেন। ধন্যবাদ সৌমিত্র খা মহাশয়। শেষ। এবার দেখুন, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন। এই তৃণমূলের অপশাসন থেকে পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো, পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো। আওয়াজ দিচ্ছে না কিন্তু লোকজন। বাঙালি অস্মিতা, বাঙালি আর বাংলা, অন্তত বিজেপির মুখে বাঙালি বাংলা কথাটা কিন্তু এতদিন শোনা হয়নি, শোনা যায়নি। কিন্তু লকেট দিকে দেখুন, হঠাৎ করে দিদির একটা মিছিলের চাপ, কত বড় চাপ, আর চাপের নাম বাপ। শুনুন লকেট দিকে, মুক্ত করতে হবে তো, পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো। বাঙালি অস্মিতা, বাঙালি আর বাংলা, অন্তত এই দুর্গাপুরে আজকে এখন মঞ্চে, আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় সকলের দাদা মিঠুনদা, সকলের প্রিয় দাদা মিঠুন চক্রবর্তী। দেখুন এই তীব্র গরমে মিঠুনদা উপস্থিত হচ্ছেন সোয়েটার, মাফলার, টুপি ইত্যাদি পরে। আমি জানি না বিজেপি স্টেজে এত ঠান্ডা রাখে কিনা, পাবলিকদের গরমে বসিয়ে রেখে, নাকি মিঠুনদার গরম একটু বেশি, মানে ঠান্ডা একটু বেশি। যদিও মিঠুনদা নিজেকে গোখরো বলেছিলেন, আমি জানি মানে সাপ টাপদের একটু ঠান্ডা বেশি হয়, কারণ রক্ত শীতল হয়। দেখুন মিঠুনদার ড্রেস, মিঠুনদাকে সবাই করতালি দিয়ে এই দেখুন মিঠুনদাকে স্বাগত করুন। ড্রেস দেখুন, যারা আসছেন আমাদের এই মঞ্চে
এই দেখুন, সোয়েটার পরে, টুপি পরে, মাফলার নিয়ে এই গরমের মধ্যে। মিঠুনদার যদি কোনো শারীরিক প্রবলেম থাকে আমি তাই নিয়ে ব্যঙ্গ করতে চাইছি না, কিন্তু তা না হলে কেন? মিঠুনদা জিন্দাবাদ, আমার তো দেখে ঘাম দিচ্ছে। মিঠুনদা জিন্দাবাদ। এখন লকেট দিয়ে মিঠুনদাকে দেখে যত না উত্তেজিত হয়েছেন, জিন্দাবাদ জিন্দাবাদ বলছেন, আমার বিশ্বাস তার চাইতে বেশি ওনার সোয়েটার দেখে উত্তেজিত হয়েছেন, তাই জিন্দাবাদ আরো বেশি বলছেন। মিঠুনদা জিন্দাবাদ। ওই দেখুন সোয়েটার মাফলার। মিঠুন এবার আরেকজন বক্তৃতা দিতে হচ্ছে, এই আইটেমটাকে আমি চিনি না। মাতা কি হ্যাঁ হলো, জয় শ্রীরাম। এখানেই আমার আপত্তি, এরা শ্রীরাম উচ্চারণ করতে পারে না, তালবস শয়রফলা দীর্ঘই শ্রীরাম, এরা শ্রীরাম উচ্চারণ করতে পারে, এরা দেখবেন শ্রীরাম বলে। আর রক্ত পরীক্ষার সময় যে সিরাম হয় SERUM সেটা আলাদা, সেটা রক্ত রস। শ্রীরাম উচ্চারণ করুন, ছেলে খেলা করবেন না ভগবানকে নিয়ে। জয় শ্রীরাম বলুন, অথবা জয় সিয়ারাম বলুন, সীতারাম বলুন যদি উচ্চারণের সমস্যা হয়। শ্রীরাম আবার কি? শ্রীরাম শুনুন আবার। ভারত মাতা কি জয় শ্রীরাম। শ্রীরাম, নো শ্রীরাম। জয় জয় শ্রীরাম। আমরা সকলে আজকে এবার সুভাষ সরকার মিঠুনদার সামনে এবং সম্মানিত মঞ্চের সামনে বাঁকুড়া হেরেছে, কিছু প্রতিশ্রুতি করব আর সেটা নিয়ে যাব। মুখে বাঙালি বললেই যে ভেতর দিয়ে বাঙালি হয় না তার প্রমাণ। ডক্টর সুভাষ সরকার বাঁকুড়ার MP ছিলেন, এবারে গোহারা হেরেছেন তৃণমূলের কাছে। তার বাংলা শব্দ শুনুন। আচ্ছা, আমরা বাংলায় পার্সেন্টেজকে কি বলি? শতাংশ বলি তো? বাংলায় আমরা পার্সেন্টেজকে শতাংশ বলি। সুভাষবাবু পার্সেন্টেজকে কি বলছে শুনুন। আমরা আমাদের সমস্ত বুথে 100% ভোট দেওয়াবো। প্রতিশত? সকলে তাহলে হ্যাঁ বলবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, কেউ বলছে না। 100% ভোটার, সমস্ত হিন্দু ভোটার। আচ্ছা সুভাষ বাবু, আপনি তো বাঙালি, বাংলার ছেলে, আমি বুঝতে পারছি আপনার স্টেজে UP, বিহার, গুজরাট ভরে আছে, আপনি তো বাংলা ভাষাটা বোঝেন। হোয়াট ইজ প্রতিশত? প্রতিশত তো হিন্দি কথা। একদিকে লাইন বাংলা বলছেন 100, তাহলে 100 যখন বলছেন, 100 যখন বলছেন না, তাহলে প্রতিশত না বলে শতাংশ বলুন। অত অসুবিধা হলে পার্সেন্টেজ বলুন, পার্সেন্ট বলুন। 100% পোলিং করতে হবে বা 100% পোলিং করতে হবে। 100% কি? এভাবে বাংলার পিন্ডি চটকে বাংলার সাধ্য করবেন না। বিজেপি নেতাদের কাছে অনুরোধ, কে ভোট দেওয়াবো আমরা নিশ্চিত বলবো। শুধু বলছেন তৃণমূল চোর। তৃণমূল চোর শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও চোর। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কেও ব্যক্তি আক্রমণ করলেন, এটার জবাব তো বাংলার মানুষ সুদে আসলে দেবে, কারণ কেউ দিদির দিকে আঙুল তুলে আজ অব্দি এই কথাটা বলতে পারেননি। এরপরে কি বলছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি না থাকলে এই চুরি হয় না, এই খুন হয় না, এই রাহাজানি হয় না, এই ধর্ষণ হয় না। এবার দেখুন এই ছবিটা চলে এসেছে, দেখুন। উনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতির জন্য নাকি ধর্ষণ হয়েছে। আচ্ছা, নরেন্দ্র মোদী যার হাত ধরে আছেন তার নাম কি জানেন? এই ছবিতে এর নাম হচ্ছে প্রজ্জ্বল রেভান্না। ইনি কে? ইনি কর্ণাটকে বিজেপির যে জোট সঙ্গী, সেই পার্টির MP ক্যান্ডিডেট ছিলেন 2024-এ, NDA শরিক। তার হয়ে নরেন্দ্র মোদী প্রচার করতে গেছেন এবং কি বলেছিলেন সেই মঞ্চ থেকে জানেন? যে প্রজ্জ্বলকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। এখন এই প্রজ্জ্বলের অপরাধ কি? প্রজ্জ্বলের অপরাধটা শুনলে চমকে যাবেন। প্রজ্জ্বলের অপরাধ হচ্ছে 3000 ধর্ষণে অভিযুক্ত। 3000। এবং শুধু ধর্ষণ করেননি, মহিলাদেরকে ধর্ষণ করে তাদের ভিডিও রেখে দিতেন একটা পেন ড্রাইভে। কেউ প্রজ্জ্বল রেভান্না রেপ কেস, আপনারা প্রত্যেকে স্মার্ট এনাফ, বাংলার মানুষ এমনিতেই স্মার্ট, আপনারা গুগলে গিয়ে একবার সার্চ করে নিন আমার ভিডিওটা দেখার পর, প্রজ্জ্বল রেভান্না রেপ কেস। সেই প্রজ্জ্বল রেভান্না 3000 ধর্ষণের অভিযোগ, বুঝুন, একটা দুটো তিনটে নয়। এবং প্রত্যেক নির্যাতিতার ভিডিও করে রাখতো, সে করে ব্ল্যাকমেল করতো। এইরকম একটা জানোয়ার, অসভ্য, ইতর মালের সাথে প্রধানমন্ত্রী হাত ধরে দাঁড়িয়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে ধর্ষণ হচ্ছে সুভাষবাবু, আর নরেন্দ্র মোদী 3000 রেপ কেসে অভিযুক্তর হাত ধরে বলছেন ওকে ভোট দেওয়া মানে আমায় ভোট দেওয়া। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কসবার অভিযুক্তটাকে অ্যারেস্ট করেছেন নিজের পুলিশ দিয়ে, কোনোদিন তার হয়ে ভোট চাননি। আর আপনি তার হয়ে ভোট চেয়েছেন। সুভাষবাবু লজ্জা করে? লজ্জা শরম আছে? মনে হয় নেই আপনাদের। যাই হোক, প্রজ্জ্বল রেভান্নাকে অনেকে দেখে নিয়েছেন। ধন্যবাদ সুভাষ সরকার মহাশয়কে। বিজেপির গর্জন, তৃণমূলের বিসর্জন। লাইনটা চিনতে পারছেন?
বলছে বিজেপির গর্জন তৃণমূলের বিসর্জন। এই যে মঞ্চে চোর সবকটা, তার প্রমাণ কি? আচ্ছা, এই গর্জন আর বিসর্জনটা চেনা চেনা লাগছে, দেখুন তো। বিজেপির গর্জন তৃণমূলের, বিজেপির গর্জন তৃণমূলের। চিনতে পারছেন? আমি অনুরোধ, জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন, এটা 2024-এ তৃণমূলের স্লোগান ছিল। লকেটজি ঝেড়ে দিলেন, ঝেড়ে শুধু পাল্টে, আরে নিজেরা কিছু তৈরি করুন বাবা, সব তৃণমূলের ঝাড়তে হবে। নেতা তৃণমূল থেকে ঝাড়ছেন, প্রকল্প তৃণমূলের থেকে ঝাড়ছেন, তাও ইমপ্লিমেন্ট করতে পারছেন না। নেতাগুলোকে নিয়ে যাচ্ছেন, তৃণমূলে থাকাকালীন তাও কাজ করতো, আপনাদের বাড়িকে ফুলদানি করে রেখে দিয়েছেন। স্লোগানটাও ঝাড়তে হবে, নিজেরা কিছু লিখতে পারছেন না, এত ক্রিয়েটিভিটির অভাব। অবশ্য বাঙালির তো ক্রিয়েটিভিটি আছে, কিন্তু যে বাঙালি গুজরাটিদের দ্বারা মানে কন্ট্রোল হয়ে যায়, দুই গুজরাটি ভাইয়ের দ্বারা, তারা তো ক্রিয়েটিভিটিটাও মস্তিষ্ক মেরুদণ্ড সমেত তাই দুই গুজরাটি ভাইয়ের পায়ে অর্পণ করে দেয়, তাই চুরি এটাও করতে হচ্ছে। করব আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে কিছু বলবার জন্য। জগন্নাথ চট্টোপাধ্যায় বক্তৃতা দিতে আসছেন, ভেরি ইম্পর্টেন্ট। আর যারা আছেন যাবেন না, এরপরেই মিঠুন দা আছে। এই জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি বক্তৃতা দিতে আসছেন বিজেপির মঞ্চে, মজাদার লোক, এর একটা গল্প আছে পেছনে। আগে দেখে নিন লোকটাকে, আপনারা অনেকে টিভিতেও দেখে থাকতে পারেন। দুর্গাপুরের এই দেখুন, মুখটা দেখে রাখুন, এবার খবরটা দেখবেন। শিল্পাঞ্চল এবার দেখুন। দুর্নীতির অভিযোগে বিপাকে পড়লেন জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তিনি। বেহিসেবি বেআইনি সম্পত্তির অভিযোগ এবং রাষ্ট্রপতি ভবনে অভিযোগ জমা পড়েছে। তদন্তে বুঝুন, বিজেপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবনে অভিযোগ জমা পড়েছে এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। আর রাষ্ট্রপতি, বিজেপির দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি, মানে বিজেপিরই চয়েস ছিলেন তিনি রাষ্ট্রপতি হিসাবে, তার ভবনে তিনি সেই অভিযোগটা পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে পাঠিয়ে বলেছেন তদন্ত করা হোক। অর্থাৎ রাষ্ট্রপতি থেকে অভিযোগ এসছে, তৃণমূলের কোনো অভিযোগ নয়। কার বিরুদ্ধে? এই জগন্নাথ চট্টোপাধ্যায়, যে মোদির সভায় ভাষণ দিচ্ছে। আর তার বিরুদ্ধে চুরির অভিযোগ কে করছে? স্বয়ং রাষ্ট্রপতি ভবন এই চোর ছাচরদের নিয়ে মঞ্চ সাজিয়েছে। এর জন্য মুখ্য সচিবকে ইমেল রাষ্ট্রপতি ভবনের। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ইমেল রাজ্যকে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের সুপারিশ। অভিযোগ অস্বীকার করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। শুনলেন? এই হচ্ছে বিজেপির মণিমুক্ত, যাদের দিয়ে স্টেজ ভরা। রাষ্ট্রপতি যাকে চোর বলে তদন্ত করতে রিপোর্ট পাঠাচ্ছে রাজ্য সরকারের কাছে, তাকে দিয়ে বিজেপি মঞ্চে ভাষণ দেওয়াচ্ছে মোদির 3-4টে বক্তা আগে। এই হচ্ছে বিজেপি, শুনতে থাকুন। চক্রবর্তী মহাশয়, এবার আমাদের গোকুল আসছে, যে সময়ের জন্য অপেক্ষা। এবার আমাদের সোয়েটার পরা দাদা, গরমেও। এবার মজাদার কিছু কথা বলবে, শুনবেন। नमस्कार। अरे यार, तुम लोगों को प्रॉब्लम क्या है? वहां से बोले चश्मा खोलो, चश्मा खोलो, प्रॉब्लम क्या है तुम लोग? একজন যিনি নাকি পলিটিশিয়ান হতে এসছেন, রাজনীতিতে হতে এসছেন, সাধারণ মানুষ রিকোয়েস্ট করেছে দাদা চশমাটা খুলুন, উনি এখনো নিজেকে সুপারস্টার ভেবে বলছেন ইয়ে কে বাত হয়, চশমা খোলো চশমা খোলো। খেপে গেছেন শুরুতেই। বিজেপি জিতলে কে বলতে পারে একে মুখ্যমন্ত্রী করে দিতে পারে যদি 2050 সালেও যেতে। ঠিক আছে, অবস্থা বুঝুন। चश्मा पहन के अच्छा लग रहा हो कि बुरा लग रहा हो? अरे हट तेरी, আরে হট তেরি, পাবলিক কে বলছে আরে হট তেরি। রাজনীতিবিদ পাবলিক কে বলছে হট अरे তেরি। ठीक है। देखो भाई, मुझे तो ये स्पीच देना नहीं आता। শুনুন, मैं एक्टर आदमी हूँ, मुझे डायलॉग दो, डायलॉग बोल के चला जाऊंगा। তাহলে আপনি রাজনীতি করতে এসছেন কেন? স্পিচ দিতে পারেন না? একটা আদমি হু, ডায়লগ দো, ডায়লগ বলকে চলা যাऊंगा। পলিটিক্স কি ডায়লগ বলার জায়গা? আমাদেরও বহু সেলিব্রিটি এসছেন, কাজ করছেন, পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন। দীপক অধিকারীর মতো লোককে চেনেন, রচনা ব্যানার্জির মতো লোককে চেনেন, প্রচুর আছে, জুন মালিয়া থেকে শুরু করে সায়নী ঘোষ, অনেকে অসাধারণ রাজনৈতিক ভাষণ দিচ্ছেন, এলাকায় কাজ করছেন, ছুটছেন। কেউ মঞ্চে দাঁড়িয়ে বলেন না যে আমি ভাই ভাষণ দিতে পারি না, ডায়লগ দাও বলে চলে যাই। যদি ডায়লগ বলেই চলে যাবেন তাহলে বাংলাকে কি সার্ভ করবেন আপনি? ছি 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 ছি, মিঠুন বাবু। लेकिन जब बोलने को बोला है तो हमें কিছু বলতে হবে। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই। এই একটা ঠিক কথা বলে দিয়েছে।
বিজেপির এবারের লড়াই শেষ লড়াই। কেন? কারণ এরপরে বিজেপির যে দশা বাংলায় হবে রাজনৈতিকভাবে, বিজেপির কর্মীদের মনে আর মনোবলই থাকবে না এই পদ্ম ফুলের পতাকাটা বহন করার জন্য। যে কটা সিপিএম থেকে এসছে আবার সিপিএম এ রিটার্ন করে যাবে, আর বাকিগুলো কংগ্রেস খুঁজবে কি নতুন কোনো পার্টি খুঁজবে, এছাড়া আর কোনো অপশন নেই। তাই ঠিকই বলেছেন মিঠুন বাবু, এবারের লড়াইটা শেষ লড়াই। বিজেপি কর্মীরা এটা বুঝে নিন। এইটা ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি সেই লড়াইয়ের কথা বলছি। তাহলে কি নিয়ে কথা বলবো? শুনুন, দুর্নীতি। দুর্নীতি তো ভরে রয়েছে, একটা ফাঁক থাকলে তো বলবো। এই লাইনটা কিন্তু উনি বিজেপি স্টেজের কথা বললেন, মানে পেছন দিকে ভিড়টার দিকে তাকালেন, শুভেন্দু বসে, সৌমিত্র বসে, এই জগন্নাথ চট্টোপাধ্যায় বসে, আর সেই স্টেজটার দিকে তাকিয়ে ওনার মুখ থেকে এই কথাটা বেরোলো যে কি নিয়ে বলবো, দুর্নীতি নিয়ে। দুর্নীতি তো ভরে রয়েছে, একটা ফাঁক থাকলে তো বলবো। মানে উনি ওনার বসার সিটের ফাঁকের কথা বলছেন। তাহলে কি নিয়ে কথা বলবো? দুর্নীতি। দুর্নীতি তো ভরে রয়েছে, একটা ফাঁক থাকলে তো বলবো। একটা ফাঁকও নেই দুর্নীতির। তাহলে কি নিয়ে কথা বলবো? মা বোনেদের ইজ্জত নিয়ে, সেখানেও কথা বলার উপায় নেই। কি করে বলবেন মিঠুন বাবু মা বোনেদের ইজ্জত নিয়ে? আপনি যদি বলতে বেশি মুখ খোলেন, বলা উচিত না যে কারণে আপনি বিজেপিতে এসছেন, আপনার ছেলেটা তো জেলের বাইরে থাকবে না, তাই না? আপনিও জানেন খুব ভালো মতো কি কথা বলছি। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি, পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার, তোমরা আমাদের। আপনি পশ্চিমবঙ্গের ছেলে মিঠুন বাবু? এতদিন পর রিয়েলাইজ হলো। তো বাংলায় থাকেন না কেন বলুন তো? রাজনীতিতে বিজেপি একটা করে ইলেকশন হারে, তারপরে আপনি ভ্যানিশ হয়ে যান কেন? কেন আপনি রাজনীতির ময়দানে থাকেন না? কেন মানুষের সুখে দুঃখে থাকেন না? কেন সাধারণ মানুষের সাথে বেশেন না? কেন যখনই নরেন্দ্র মোদী আসবে গুজরাট এই মুম্বাই থেকে ফ্লাইটে করে এসে মিটিং অ্যাটেন্ড করে আবার মুম্বাই ফিরে যান? বাংলার মাটিতে থাকেন না, বাংলার গলি চেনেন না, রাস্তা চেনেন না, আর বলছেন আমি বাংলার মানুষ। আপনি কি করেছেন বাংলার জন্য মিঠুন বাবু, বলতে পারেন? আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য। আপনাকে বারবার দৌড়ে আসতে হয় বাঙালি ছেলে হয়ে, এটাই লজ্জার। নরেন্দ্র মোদী বলতে পারে তিনি গুজরাটের লোক, তাকে আরো 30টা রাজ্য ঘুরতে হয়, মানা যায়। আপনি পশ্চিম বাংলার লোক হয়ে বলছেন এই জন্য বারবার ছুটে আসি বাংলায়। ক্ল্যাপ। এবারে মাঠে নামছি এতদিন মাঠে ছিলেন তৈরি না, হয়ে। এতদিন তৈরিও ছিলেন না, সোয়েটার পরেননি মনে হয় তখন। ঠিক 23-24 তারিখ থেকে, হ্যাঁ ঠিক কথা বলছি, সত্যি কথা। 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো। এরপর শুনুন, আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রবলেম জানবো, মাঠে একসাথে নেবে লড়াই করব। তার মানে বাংলার মানুষের প্রবলেম আপনি এখনো জানেনই না মিঠুন বাবু। আপনাকে প্রবলেম জানার জন্য মাঠে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন তৎকালীন শাসকদের চাইতেও বেশি বাংলাটাকে হাতের তালুর মতো তিনি চিনতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তো বাদই দিন। আর আপনি মুম্বাই থেকে উড়ে এসে বলছেন আমি যাব, সমস্যা বুঝবো। 6 মাস পরে নির্বাচন, আপনি যাবেন, সমস্যা বুঝবেন, পলিসি তৈরি করবেন, তারপরে ভোটে লড়বেন, তারপরে জেতার ভাবনা, তারপরে নাকি মুখ্যমন্ত্রী কে হবেন আপনি, শুভেন্দু আপনাদের ব্যাপার, বা শ্রমিক ভট্টাচার্য, যাই হোক। সমস্যাই এখনো বুঝে উঠতে পারেননি। মুম্বাইতে থেকে কি আর মালবাজারের সমস্যা বোঝা যায়? মহারাষ্ট্রে থেকে কি আর মেদিনীপুরের সমস্যা বোঝা যায়? যায় না মিঠুন বাবু। আরে লড়াই পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে। কি হেরে যাওয়ার পর, হ্যাঁ, পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে, এটাও ঠিক। কারণ বিজেপি স্বপ্নে যত খারাপ রেজাল্ট করতে পারে, নিজেদের স্বপ্নে, যে স্বপ্নটা দেখলে ওদের দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় যে এত খারাপ রেজাল্ট, বাবা এই স্বপ্ন যেন সত্যি নয়, তার চাইতেও খারাপ রেজাল্ট বিজেপি করবে। তাই এই লড়াই পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে। নয় খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। তো মিঠুন দা, যদি মহারাষ্ট্রের পুলিশ একটু নিরপেক্ষ হতো, আপনার ছেলেটা তো জেলের বাইরে থাকতো না মনে হয়, যে কারণে আপনার চলে যাওয়া। যদি সিবিআইডি একটু নিরপেক্ষ হতো, আপনি যে স্টেজটায় বসে আছেন
সেই স্টেজটায় কি অনেকগুলো চেয়ার ভর্তি থাকতো আর আপনার পেছনের লোকগুলো? আপনি পুলিশকে নিরপেক্ষ হওয়ার কথা বলছেন, বাংলার পুলিশ তো যথেষ্ট নিরপেক্ষ। আপনি সিবিআইডি কে নিরপেক্ষ হওয়ার কথা তো একবার বলছেন না মিঠুন বাবু? কেন বলুন তো? সিবিআইডি নিরপেক্ষ হলেই প্রজ্জ্বল রেভান্নারা, নারায়ণ রানেরা, ঠিক আছে, চৌতালারা, তারপরে আপনাদের উপমুখ্যমন্ত্রী যাই করেছেন অজিত পাওয়াররা, এই শুভেন্দু অধিকারীরা, এই সৌমিত্র খাঁরা, যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিভিন্ন সময় অভিযোগ ছিল, তারা প্রত্যেকে জেলের গারদের পেছনে যাবে সিবিআইডি নিরপেক্ষ হলে। তাই সিবিআইডি কে নিরপেক্ষ হওয়ার কথা বলছেন না, বলছেন পুলিশকে নিরপেক্ষ করে দিন। আরে আমরা সেম কথা বলছি মিঠুন বাবু, সিবিআইডি কে 3 মাসের জন্য নিরপেক্ষ করে দিন। আপনাদের গোটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাবিনেট জেলে থাকবে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার। শুনলেন ভালো করে? আপনি বললেন না আমি বুক চিতিয়ে বলছি, যা করার করে নেবেন, অ্যারেস্ট করার করবেন। যদি সিবিআই ইডি কে 3 মাসের জন্য নিরপেক্ষ করেন, প্রাইম মিনিস্টার টু হোম মিনিস্টার টু হোল সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাবিনেট উইল বি বিহাইন্ড দ্য বার্স, জেলের পেছনে থাকবে। ওদেরকে নিরপেক্ষ করুন, তারপরে পুলিশের কথা ভাববেন। এটাই বলছি, পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি কি করতে পারে। পুলিশকে বলছি নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি বাংলাতেও কত চুরি করতে পারে। দেশে তো চুরি করে ফাটিয়ে দিয়েছি, ব্যাংকের টাকা লুটে নিয়েছি মানুষের, লুটে বিদেশে চলে গেছে আমার ভাই বোনেরা, মেহুল ভাই, নীরব ভাই, ললিত ভাই। আর বাংলাতেও চুরি করব, কিন্তু এমন সিস্টেম করতে হবে যে বাংলায় এমন ভাবে চুরি করবো নিশ্চিন্ত, রাজ্যেও আমি, দিল্লিতেও আমি, তাহলে নিশ্চিন্ত চুরি, সিবিআই এর ভয় নেই, ইডির ভয় নেই। এটাই পলিসি তো মিঠুন বাবু। আমাদের বাংলা, আমরা বাঙালি, আমরা সবাইকে নিয়ে একসাথে থাকি, আমরা বাঙালি। আমরা আবার দেখুন, এবার লকেট দিয়ে আবার একবার মাঝখানে সুযোগ পেয়েছে, সঞ্চালনা করার এই একটা সুবিধা, প্রত্যেকের ফাঁকে ফাঁকে 2 লাইন করে বক্তৃতা ছেড়ে দেওয়া যায়, টাইম লিমিট থাকে না। লকেট দিয়ে আবার শুরু করছে, তখন একবার বাংলা বাঙালি বলেছে, মমতা ব্যানার্জির একটা মিছিলের কত চাপ দেখুন, আমি আবার বলছি চাপের নাম বাপ, আবার লকেট দিয়ে শুরু করছে বাংলা বাঙালি। শুনুন, বিজেপি নেতাদের মুখে এত বাংলা বাঙালি জীবনে শোনেননি। আমাদের বাংলা, আমরা বাঙালি, আমরা সবাইকে নিয়ে একসাথে থাকি, আমরা বাঙালি। আমরা গর্ববোধ করি আমাদের এই লাল মাটির দেশ, আমাদের এই বীরভূম বাঁকুড়া। কাকে নিজেকে 20 বার করে বাঙালি বলতে হয় জানেন? তাকে 30 বার করে, 40 বার করে বাঙালি, আমি বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি বলতে হয় জানেন? যারা ভেজাল হয়। আজকে রাঢ়বঙ্গের মাটি, একদিকে রাঢ়বঙ্গের মাটি, উত্তরবঙ্গে আমরা জানি আমাদের মুকুট দার্জিলিং, আমাদের একদিকে নবদ্বীপ, একদিকে আমাদের বঙ্গোপসাগর, সব নিয়েই আমাদের এই বাংলা, আমাদের এই বাংলাকে আমরা একসাথে দেখতে চাই। আমরা কোনো বিভক্ত, আমরা কোনো ভাগাভাগি দেখতে চাই না। আবার মিথ্যে কথা, আপনারা চান ভাগাভাগি দেখতে। লকেট দিয়ে আপনার 4 নম্বর আগের বক্তা সৌমিত্র খাঁ, তার বক্তব্য এখনো লোকে ইউটিউবে গেলে পাবে, যিনি জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবি তুলেছেন। আপনাদের জলপাইগুড়ি, কোচবিহার ইত্যাদি জায়গার নেতারা, তারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি করেছেন। গোর্খাল্যান্ডের দাবি করা রাজনৈতিক দলগুলোর সাথে গোর্খাল্যান্ড দেওয়ার শর্তে তাদের সঙ্গে জোট করেছেন। আপনাদেরই নেতাদের অফিসিয়াল কথা আছে, আপনারা দার্জিলিং ভাগ চেয়েছেন, উত্তরবঙ্গ ভাগ চেয়েছেন, জঙ্গলমহল ভাগ চেয়েছেন, আর এই মঞ্চে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন। আপনারা রাজ্য ভাগ চান না, মঞ্চে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন, আপনারা রাজ্যকে একসাথে রাখতে চান। এই মিথ্যাচার গুলো বাংলার মানুষ কিন্তু জানে, বোঝে লকেট দেবী। বাংলার মানুষ যখন দার্জিলিং এ ঘুরতে যাবে, বাংলার মানুষ কোনো অন্য রাজ্যে যেতে চান না, নিজের রাজ্যের দার্জিলিং যেতে চান। বাংলার মানুষ যখন পুরুলিয়ায় পিকনিক করতে যাবে, জয়চণ্ডী পাহাড়ে ঘুরতে যাবে, তখন নিজের রাজ্যে যেতে চান, অন্য কোনো রাজ্যে নয়। সব নিয়েই আমাদের এই বাংলা, আমাদের এই বাংলাকে আমরা একসাথে দেখতে চাই। আমরা কোনো বিভক্ত, আমরা কোনো ভাগাভাগি দেখতে চাই না। বাঙালি অবাঙালি সবাই মিলেমিশে থাকুক, এটা আমাদের সংস্কৃতি, আমরা ভাগ করি না। বাংলা বাঙালি মিশে মিশে থাকুক, এটা আপনাদের সংস্কৃতি, এটা বললেন, কিন্তু হিন্দু মুসলমান মিশে মিশে থাকুক, এটা আপনাদের সংস্কৃতি তো বললেন না। ভাগ করি না বলছেন, হিন্দু মুসলমানে ভাগ করেননি? গোটা দেশ জুড়ে এখন বাঙালি অবাঙালিতে ভাগ করছেন না, বাঙালিদেরকে পেটাচ্ছেন না, হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলা ভাষা দেখলেই। লকেট দি কত ঢাকবেন? পারবেন না। হেরে গেছেন হুগলিতে, তার কারণ হচ্ছে শুধুমাত্র পার্টিটা করার জন্য। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই,
আপনাদের মতো শিল্পী মানুষদের মুখ থেকে মানুষ এসব কারিগরি মিথ্যাচার শুনতে চায় না লকেট দেবী। আমরা ভাষা দিয়ে ভাগ করি না, আমরা বাঙালি অস্মিতা বজায় রেখে আমরা একসাথে এগিয়ে চলি। সেই জন্য বারে বারে বলি যে আমরা এই বাংলায়। এবার দেখুন, বাংলার দুটো বিখ্যাত কবিতা বলবে। একটা জীবনানন্দ দাশের কবিতা, যে দুটো লাইন বাংলার সবাই জানেন ছোট থেকে বড়, সেই লাইন দুটো লকেট দেবী কাগজে দেখে বলছেন। কাগজে দেখে। মমতা ব্যানার্জি ভুল উচ্চারণ নিয়ে এরা ব্যঙ্গ করে না, এছাড়া তো কোনো কাজ নেই একজন মায়ের বয়সী মহিলাকে নিয়ে। বাংলার সবচেয়ে পপুলার দুটো কবিতা, দুটো লাইন, পলিটিক্স করা একজন বাঙালি শিল্পী, তিনি কাগজে দেখে পড়ছেন। দেখুন না, আমরা ভাষা দিয়ে ভাগ করি না, মন দিয়ে আমরা দেখুন। বাঙালি অস্মিতা বজায় রেখে আমরা একসাথে এগিয়ে চলি। সেই জন্য বারে বারে বলি যে আমরা এই বাংলায় ফিরে আসি, আবার আসিব ফিরে ওই দেখুন। ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। দেখে দেখে পড়লেন, তাতেও উচ্চারণে ভুল। বাংলার মুখ আমি দেখিয়াছি, এই দুটো লাইন বলতে লকেট দেবী দেখে পড়তে হয়? এই আপনারা বাঙালি বাংলা? আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, প্রত্যেক 4 লাইনের মাঝে 2 লাইন করে রবীন্দ্রনাথ বলেন, 2 লাইন করে জীবনানন্দ বলেন। আসলে বাঙালি সাজাটা গোয়াজিউলাইকের প্রতিযোগিতা নয় লকেট দেবী। ভোটের আগে প্রধানমন্ত্রী এলেন দাড়ি বাড়িয়ে রবীন্দ্রনাথ হয়ে 2021-এ। আপনি এখন বাঙালি বাঙালি করছেন। বাঙালি সাজা গোয়াজিউলাইক নয়, অন্তর থেকে বাঙালি হতে হয়, চিত্ত বাঙালি হতে হয়, মনন বাঙালি হতে হয়, মস্তিষ্ক বাঙালি হতে হয়, ব্যবহারে বাঙালি হতে হয়। বাঙালির দুঃখে মন কেঁদে উঠলে তবে বাঙালি হওয়া যায়। শুধুমাত্র ভোটের আগে বাঙালি এই লাইন দেখে কবিতা পড়বো। আপনার সাথে নরেন্দ্র মোদীর তফাৎ কি? নরেন্দ্র মোদী টেলিপ্রম্পটারে দেখে বাংলা কবিতা বলেন, আপনিও বাংলা কবিতা পড়ছেন। এইরকম পপুলার দুটো কবিতা, মানে কোনো এরকম পপুলার না কবিতা হলো পড়তেন বুঝতে পারতাম। এত পপুলার কবিতা, সেটাও পড়তে গিয়ে আটকাচ্ছেন। আরেকবার দেখুন জায়গাটা। আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জীবনানন্দ দাশের এই লেখা সবসময় আমাদের মনের ভেতর, মনের হৃদয়ে থাকবে। দিদি আপনার হৃদয়ে থাকবে না, আপনি 10 মিনিট পরই আবার ভুলে গেছেন। যার হৃদয়ে থাকে তাকে কাগজ দেখে পড়তে হয় না দিদি। आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी की इस विराट जनसभा में दुर्गापुर के इस पावन भूमि पर हम सब প্রথমেই বলে রাখি, এই স্যাম্পেলটা হচ্ছে বিহারের মন্ত্রী। এবার খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আমরা এসেছি, ক্রুশিয়াল এই লাইভে। এই লোকটা হচ্ছে বিহারের মন্ত্রী। বিহারের মন্ত্রী বাংলায় এসছে দুর্গাপুরে ভোটের প্রচার করতে, নো প্রবলেম। কিন্তু দেখুন, लोगों के बीच उपस्थित और दुर्गापुर के इस विराट जनसभा में आए हुए हमारे सभी प्यारे भाइयों बहनों, आप सभी लोगों को मैं बिहार की जनता की ओर से भी नमस्कार और प्रणाम करता हूं। मित्रों आज आदरणीय प्रधानमंत्री जी अभी जब हम सब लोगों के बीच दुर्गापुर की सभा में आएंगे तो वो बिहार से ही आ रहे। জানি তো প্রধানমন্ত্রী বিহার থেকে আসছেন, বলার তো কোনো দরকার নেই। বিজেপি মানেই তো বিহার উত্তরপ্রদেশের রুট, বিজেপি মানেই তো গুজরাট এমপির রুট। বিজেপি মানে বাংলা কোথায়? তো বাংলায় কেউ এলে ডাইরেক্ট গুজরাট থেকে আসবে না, জানি বিহার ইউপি হয়েই আসবেন। আর একটা জিনিস খেয়াল করুন, নরেন্দ্র মোদী কোথা থেকে আসছে বললো? বিহার। আগামী নভেম্বরে বিহারে ইলেকশন। তারপরে কোথায় আসছেন? বিহার থেকে বাংলায়। আগামী বছর বাংলা ইলেকশন। তার মানে কি? ইলেকশন ট্যুর। এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যুর নয়, এটা ইলেকশন ট্যুর। বিহারে ইলেকশন, তাই বিহারে গিয়ে সরকারি প্রকল্পের ঘোষণা করলাম, তারপর জনসভা করলাম। বাংলা ইলেকশন, তাই বাংলায় এসে সরকারি প্রকল্পের ঘোষণা করলাম পাশের স্টেজে, তার পাশের স্টেজে পলিটিক্যাল মঞ্চে উঠে বাংলায় বাংলার নির্বাচন নিয়ে ভাষণ দিলাম। इस सभा के माध्यम से पश्चिम बंगाल की जनता को जरूर कहना चाहता हूं, आगे आने वाला समय परिवर्तन का है। एकदम आगे आने वाला समय परिवर्तन का है, लेकिन नेताजी आप जिस स्टेट से आए हो बिहार, उस स्टेट का परिवर्तन का दिन है। नवंबर में बिहार में परिवर्तन हो रहा है और आप राज्य की मंत्री नहीं रह रहे हो साहब। पहले अपना स्टेट को बचाओ। बिहार में भाजपा और नीतीश का जो अलायंस है वो हारने वाला है, आप मंत्री नहीं रहने वाले हो सर। खुद का स्टेट को बचाओ, फिर बंगाल में आकर बंगाल के लोगों को बोलो।
आगे आने वाला समय जो यहाँ उपस्थित लोग हैं, तो इस बार कलकत्ता में भारतीय जनता पार्टी का मुख्यमंत्री बनेगा। और भारतीय जनता पार्टी का मुख्यमंत्री कलकत्ता में बनेगा या नहीं बनेगा, ये सोचने से पहले आप ये सोचिए, बिहार में भाजपा का मुख्यमंत्री कभी नहीं बनेगा, आज तक बना नहीं, फ्यूचर में भी नहीं बनेगा। ये आपका सबसे बड़ा दुख है, क्योंकि अगर मुख्यमंत्री बन जाता तो शायद आप मुख्यमंत्री हो जाते, लेकिन भाजपा का मुख्यमंत्री कभी नहीं बनेगा, क्योंकि आप तो नीतीश कुमार का तलवा पकड़ के बैठे हुए हो ना, पैर पकड़ के बैठे हुए हो, और अभी वो भी हारेगा, वो भी डूबेगा, आप लोगों को भी लेके डूबेगा। नरेंद्र मोदी जी के नेतृत्व में पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनेगी। मेरे भाइयों, दीदी के देखুন, যখন ভাষণ দিচ্ছেন এই দিদি প্রায় ঘুমিয়েই পড়েছেন, দেখুন কোনো ইন্টারেস্ট নেই। এই বোন আমার পেছনে ঘুরে গল্প করছে, এই বোন পেছনে ঘুরে গল্প করছে, এদিকের কাকিমারা নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে, কারো কোনো ইন্টারেস্ট নেই। ধরে আনা ভিড়ে কি করে ইন্টারেস্ট থাকবে লোকের, তাও হিন্দিতে ভাষণ দিচ্ছে। मित्रों, मैं बिहार से आया हूं, मैं बिहार का मंत्री हूं। এবার শুনুন, मैं आप सब लोगों को बताने आया हूं, बंगाल के पहले बिहार में चुनाव होना है। अगले 4 महीने के अंदर बिहार का चुनाव पूरा हो जाएगा, और आप सब लोगों को विश्वास और भरोसा दिलाता हूं कि जिस प्रकार से हम लोगों ने बिहार के अंदर आज विकास का रास्ता खोला है, बिहार को विकसित प्रदेश बनाने की ओर। কি বলছে, বিহারকে যেভাবে আমরা বিকশিত রাজ্য বানিয়েছি, 10 সেকেন্ড আগে থেকে আবার শোনাচ্ছি, বিহারকে যেভাবে আমরা বিকাশের পথে পাঠিয়েছি, বিহারের মন্ত্রী এসে বাংলায় বলছেন, আর যেই দিনকে ঠিক বলছেন, অর্থাৎ 18ই জুলাই এই মিটিংটা হচ্ছে দুর্গাপুরে, বিহারের মন্ত্রী এসে বলছেন বিহারকে আমরা বিকশিত বিহার বানানোর রাস্তা করেছি, তাই বিহারের মানুষ আবার আমাদের জেতাবেন। আর তারপরেই আমি আপনাদেরকে দেখাবো বিহারের খবর ঠিক তার আগের দিনের, অর্থাৎ তিনি 18ই জুলাই ভাষণ দিচ্ছেন, 17ই জুলাই ওনার রাজ্যে কি হয়েছে, তারপরে এসে ভাষণ দিচ্ছেন, তার আগে শুনে নিন। कि जिस प्रकार से हम लोगों ने बिहार के अंदर आज विकास का रास्ता खोला है, बिहार को विकसित प्रदेश बनाने की ओर এবার দেখুন, आज हम आगे बढ़े हैं, और बिहार की जनता का आशीर्वाद जिस प्रकार से हम सब लोगों को लगातार मिला है, और जो काम हम सब लोगों ने किया है राज्य के गरीब जनता की भलाई का, এবার দেখুন अगले विधानसभा चुनाव में भी एक बार फिर से नरेंद्र मोदी जी और नीतीश कुमार जी के नेतृत्व में वहां पर बिहार में भी एनडीए की सरकार बननी तय है नवंबर के महीने में। गिरा दिया है कि 15 से 20 दिनों का आंकड़ा आप देख लीजिए, 50 से ज्यादा हत्याएं हो चुकी हैं। और कुछ की लिस्ट मेरे भी पास है नवल शर्मा जी। बार बार बिहार में बहार है, नीतीश कुमार इस तरह का स्लोगन रिपीट कर करके आप लोगों ने कई सालों तक सत्ता चलाई, लेकिन ये जो अपराध का मामला लगातार बढ़ता हुआ चला जा रहा है, नीतीश कुमार कहाँ है मुख्यमंत्री साहब, ना उनका पता चल रहा है, ना आप लोग अपराधियों। একবার বলে দিই, এই ডিবেটটা সেদিনকে হচ্ছে, ঠিক যার পরের দিন উনি এসে ভাষণ দিয়েছেন দুর্গাপুরে যে বিহারকে আমরা সোনায় মুড়ে দিয়েছি আর বাংলাকে মুড়তে চাই, অর্থাৎ 18ই জুলাই উনি ভাষণ দিচ্ছেন, আর এই ডিবেটটা হচ্ছে 17ই জুলাইয়ের ডিবেট, 17 জুলাইয়ের খবর। रिपीट कर करके आप लोगों ने कई सालों तक सत्ता चलाई, लेकिन ये जो अपराध का मामला लगातार बढ़ता हुआ चला जा रहा है, नीतीश कुमार कहाँ है मुख्यमंत्री साहब, ना उनका पता चल रहा है, ना आप लोग अपराधियों पर लगाम लगा पा रहे हैं। कब थमेगा अपराध बिहार में, और जंगल राज पार्ट 2 इसको क्यों नहीं कहा जाए? জঙ্গল রাজ পার্ট 2 বলে অভিহিত করছে সংবাদ মাধ্যম। ভাবুন, যে ন্যাশনাল মিডিয়া সাধারণত বিজেপির পক্ষে কথা বলে, তারা পর্যন্ত জঙ্গল রাজ পার্ট 2 বলতে বাধ্য হচ্ছে বিহারের বর্তমান পরিস্থিতিকে। আর এই বিহারের মন্ত্রী বাংলায় এসে বাঙালির ভোট চেয়ে বলছে বাংলাকেও এভাবে বিহারের মতো সোনায় মুড়তে চাই। 2021-এ আমার একটা স্লোগান ছিল, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে, বন্ধু আবার খেলা হবে। কেন বিহার নিয়ে আলোচনা চলছে শুনুন। नवल शर्मा जी, टैंक्स ऑफ वासेपुर या मिर्जापुर का सिनेमाई दृश्य नहीं है, ये बिहार है साहब, बिहार। वो बिहार जहां असल जिंदगी में अपराध की ऐसी खौफनाक सीरीज चल रही है कि बड़े बड़े ओटीटी प्लेटफॉर्म वाले भी इन दिनों बिहार को देखकर शर्म से शर्मसार। पटना के पारस अस्पताल में जो कुछ हुआ वो किसी क्राइम थ्रिलर से कम नहीं था। और बिहार where the shocking gang wars in that state have reached Patna hospital. Shooters were caught on CCTV entering a ward armed and then fleeing after murdering a convict. This is not the first but the latest in a series of murders. পাটনার হাসপাতাল, মানে ওখানকার পাটনা মানে এখানকার কলকাতা, দুটোই রাজধানী। হাসপাতালে ঢুকে গ্যাং ওয়ার,
পেশেন্ট কেবিনে শুয়ে আছে, ঢুকে গুলি করে চলে যাচ্ছে বুক চিতিয়ে, এখনো ধরা পড়েনি যখন ডিবেটটা হচ্ছে সেই সময় পর্যন্ত। ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন? এই বিহারেরা বাংলাকে বানাবে, তাই বিহারের মন্ত্রী এসে ভোট চাইছে, যে মন্ত্রী নিজের রাজ্যের এই অবস্থা করে রেখেছে। In the heart of Khatta is this Jungle Raj 2.0? तो आंकड़ा आपके सामने रखिए, फिर मैं बाकी मेहमानों के पास जाऊंगी। 17 जुलाई को पारस अस्पताल में कैदी की हत्या हो जाती है। आज ही रोहतास में जेडीयू नेता के पिता की हत्या हो जाती है। आज ही दानापुर में एक युवक की हत्या को अंजाम दिया जाता है। 14 जुलाई को बेगूसराय में ट्रेन संचालक की हत्या, अपराधी फरार। पटना में 13 जुलाई को वकील जितेंद्र मेहता की हत्या, अपराधी फरार। 12 जुलाई को पनपुर में बीजेपी नेता की हत्या, अपराधी फरार। सीतामढ़ी में व्यापारी वसीम खान की हत्या 12 जुलाई को। 11 जुलाई को पटना में व्यापारी विक्रम झा की हत्या हो जाती है। 10 जुलाई, ये सब जुलाई महीने की मैं बात कर रही हूँ। 10 जुलाई को पटना में बालू व्यापारी रमाकांत यादव की हत्या। 7 जुलाई को मोतिहारी में मुहर्रम जुलूस के बाद अजय यादव की हत्या। 6 जुलाई को स्कूल टीचर की गोली मारकर हत्या, ये पटना की खबर है। 6 जुलाई को मुजफ्फरपुर में चाकू मारकर इंजीनियर की हत्या। 6 जुलाई को नालंदा में गोली मारकर युवक युवती की हत्या। 6 जुलाई को डायन होने के शक में एक ही परिवार के 5 लोगों की हत्या। 4 जुलाई को सिवान में सड़क पर तलवार से काटकर सड़क पर 3 लोगों की हत्या। और 4 जुलाई को पटना में व्यवसायी गोपाल खेमका की हत्या, जो बहुत बड़े व्यापारी थे, और उसके पहले उनके बेटे की बजाय। इस तरह से हत्या का मामला लगातार बढ़ता हुआ चला जा रहा है। कांग्रेस का राज देखो, जंगल राज देखो, आरजेडी का, और दूसरे राज्य देख लो। नवल शर्मा जी, सरकार শুধু জুলাই মাসের তালিকা দিল এটা। জুলাই মাসে বিহারে কোথায় কোথায় কি খুন হয়েছে প্রকাশ্য রাস্তায়, এবং মিডিয়া 3টে চ্যানেলই নাম দিতে বাধ্য হচ্ছে জঙ্গলরাজ 2 ইন বিহার। সেই বিহারের মন্ত্রী দুর্গাপুরে মোদীজির সভায় এসে বলছে যে अगले साल कलकत्ता में भी बीजेपी का मुख्यमंत्री होगा और बिहार की तरह बंगाल में भी हम विकास करेंगे। এই বিহারের বিকাশ বাংলায় হবে? বাঙালি কি বোকা নাকি কপালে লেখা রয়েছে বোকাটা খোদাই করে, নাকি 4 অক্ষর কিছু খোদাই করা আছে, 5 অক্ষর কিছু খোদাই করা আছে? স্যার কি ভাবেন আপনারা বাঙালিকে? হ্যাঁ, একটু বাঙালি তেল মারবেন, দুদিনে শেয়ার হয়ে যাবে। में आप लोग हैं 2005 से। सवाल आप कहेंगे कि कांग्रेस से पूछ लो, आरजेडी से पूछ लो। अगले विधानसभा चुनाव में भी एक बार फिर से আগের বার ওরা এই আগের দিন এই ঘটনা ঘটেছে, তার পরের দিন মুখ কালি করার বদলে, লুকিয়ে বেড়ানোর বদলে দুর্গাপুরে এসে বিহারের মন্ত্রী ভাষণ দিচ্ছে। नरेंद्र मोदी जी और नीतीश कुमार जी के नेतृत्व में वहां पर बिहार में भी एनडीए की सरकार बननी तय है नवंबर के महीने में। और नवंबर के बाद फिर आपका चुनाव बंगाल का आने वाला है। बिहार जीत के हम सब लोग देंगे, बंगाल आप जिताएंगे। পাবলিকের রিয়াকশন শুনুন, কিচ্ছু নেই, কারণ পাবলিক জানে এবারটা যে রাজ্য থেকে এসেছে সেই রাজ্যটার পিন্ডি এয়ারে মোদি মিলে চটকেছে, তাই বলছে বিহার তো हम जीत लेंगे, आप बंगाल जीतेंगे ना। পাবলিকের রিয়াকশন শুনুন। नवंबर के महीने में और नवंबर के बाद फिर आपका चुनाव बंगाल का आने वाला है। बिहार जीत के हम सब लोग देंगे, बंगाल आप जिताएंगे ना, आप जिताएंगे ना बंगाल। रिएक्शन नहीं, देखो मानुष जोर से बोलिए एक बार, आप बंगाल को जिताने का काम करेंगे ना। कलकत्ता में भारतीय जनता पार्टी की सरकार बनेगी ना, नरेंद्र मोदी जी के नेतृत्व में बंगाल आगे बढ़ेगा ना। तो इसके लिए मेरे भामता दीदी যতবার জিজ্ঞেস করলো শুনতে পেলেন, কোনো রিয়াকশন নেই। কারণ বাঙালি বোঝে, ধরে এনেছে, এসছে, বাইরের রাজ্যের লোক আছে, আর বিহারেরও এখানে কিছু ক্রাউড আছে, ফলে তালি আরো কম, কারণ বিহারের লোকরা তো জানতে বিহারে কি করে এসছে এই ব্যাটারা। उन लोगों का समर्थन करती है, उन पार्टियों का। এবার এসছে আমাদের, এরপরে আসবে আমাদের ही मतदाता का नाम छूटा हुआ है, सुनून, वो जुट जाएगा। दिक्कत क्या हो रही है, आपत्ति क्या हो रही है? রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যে পার্টি নেতা ফাঁস মন্ত্রী দীক্ষিত, যে পার্টির নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী 100 কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে। আপনাদের ধন্যবাদ জানাই। যে নেতা 100 কিলোমিটার দূরে ঢুকে মাসুদ আজহারদের গুড়িয়ে দিয়েছে এটা বললেন। আবার যে নেতা ডোনাল্ড ট্রাম্পের ফোন পেয়ে কাপড় চোপড় এক করে ফেলেছেন, যুদ্ধ থামিয়ে দিয়েছেন, দেশের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছেন, সেটা বললেন না শুভেন্দু বাবু। বললে মোদি বকে দেবে আর মুখ্যমন্ত্রী করবে না, তাই না? আরে মুখ্যমন্ত্রী তো তখন হবেন যখন বিজেপি জিতবে, এটা বুঝুন।
কেন আলতু ফালতু কথা বলে বেড়াচ্ছেন? আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন। আমরা প্রত্যেক দিন একবার নয় 3 বার বলি, প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন। স্বাভাবিক, বিহারেই কর্মসূচি করে আসবে, কারণ বিহারে পরের বছর ভোট। আর কর্মসূচি করে এসে বাংলাতেও করবে, কারণ বাংলায় পরের বার ভোট। এমনি এমনি তো যান না কোথাও। তৃণমূল মানে চোর ধরো, বন্দে মাতরম। এই চোর ধরো জেল ভরো বললো, এই স্লোগানটা সত্যি যদি বাস্তবায়িত হয়, ও এখন মাইকে ভাষণ দিতে পারতো নাকি জেলের ভেতর থাকতো? মিঠুনদার কথা অনুযায়ী যদি পুলিশের মতো করে সিবিআইডি একটু নিরপেক্ষ হতো, তখন ভাষণ দিতে পারতো? চোর ধরো জেলে ভরো হলো, এই স্টেজটা ভর্তি থাকতো? এই স্টেজটা দুর্গাপুরে মাথা থেকে পা পর্যন্ত সব কটা ভেতরে ঢুকতো। এবার সামনে আমাদের সকলের সামনে নরেন্দ্র মোদী। এই বার্তা দেয়। ধন্যবাদ। এবার নরেন্দ্র মোদী শুনুন, শুরুতে মজা এটা দিয়েই শেষ করবো। भारत माता की, भारत माता की। বড়রা আমার প্রণাম নেবে। বাংলাদেশি পাওয়া গেছে, ধরবেন না সুবিন্দুবাবুরা? এই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ধরবেন না? উড়িষ্যার বিজেপি সরকার ধরবেন না? বাংলাদেশি তো, বাংলায় কথা বলছে। বাংলায় কথা বললে বাঙালিরা বাংলাদেশি, আর প্রধানমন্ত্রী বাংলায় কথা বললে বাংলাদেশি নন। ধরুন, ঢুকিয়ে দিন জেলে। বাংলায় কথা বলছে, বাঙালির বন্ধু সাজতে এসছে। প্রত্যেকবার ভোটের আগে এলেই 4টে করে লাইন মুখস্থ করে আসবে আর ঝাড়বে। ভাববে বাঙালি খুব গোলে একদম লাট হয়ে যাবে। পেছন দিয়ে মারছো ছুরি, আর সামনে তালমিচড়ির ছুরি। সামনে হাসছো, মিষ্টি মুখ করছো, আর পেছন দিয়ে রাজ্যে রাজ্যে বাঙালি দেখলেই ঠ্যাঙাচ্ছ। মতুয়া, রাজবংশী, মুসলমান, হিন্দু কাউকে বাদ দিচ্ছ না। ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। জয় মা দুর্গা, জয় মা কালী, সেই তো আমাদের পথেই এলি। এতদিন জয় শ্রীরাম ছাড়া যাদের বক্তৃতা শুরু হতো না, সেই নরেন্দ্র মোদী দুর্গাপুরের কালকের বক্তৃতায় একবারও জয় শ্রীরাম বলেননি। শুরু করেছেন কালী আর দুর্গার নাম নিয়ে, আমাদের বাঙালির আরাধ্য, বাঙালি হিন্দুদের আরাধ্য। এতদিন তো বলেননি নরেন্দ্র মোদী। বিজেপির নেতারা আজকে কেন বলছেন? কারণ মমতা ব্যানার্জির একটা মিছিল, একটা 5 ফুট 2 ইঞ্চির সাদা শাড়ির হাওয়াই চপ্পল পরা মহিলার কত চাপ যে গুজরাট থেকে বিহার হয়ে দুর্গাপুরে বাংলার বুকে দাঁড়িয়ে জয় মা দুর্গা, জয় মা কালী স্লোগান তুলতে হচ্ছে। আমরা তো বারবার বলেছিলাম, গুজরাটে যে রামের পুজো করো তোমরা, বাংলায় সে রামের দেবীকে আমরা পুজি। হাতরাসে রেপ করে তোমরা জ্বালিয়ে দাও, সেই বোনেদের মাঝে আমরা দুর্গা খুঁজি। জয় মা দুর্গা, জয় মা কালী। এখন মনে পড়েছে মোদিজি, এতদিন পর। হ্যাঁ, ये सावन का पवित्र মোটামুটি আমি আপনাদেরকে বলি, এই যে ধরুন শেষ হলো, এই গোটা যে শেষ হলো, আমি শেষ করার আগে বলি কি বুঝলেন? এটাই বোঝা গেল বিজেপি কত ঢপবাজ, কত বড় মিথ্যেবাদী একটা রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে এই যে বাঙালি প্রেম এখন দেখাচ্ছে না, এটা অনেকটা রাবণের সীতাহরণের মতো। রাবণ লক্ষণগণ্ডি পেরোতে পারবে না জেনে যখন সীতার কাছে গেছিল, সে কি রাক্ষসের বেশে গেছিল? যায়নি তো, কারণ রাক্ষসের বেশে গেলে সীতা তো বেরোতোই না। কোন বেশে গেছিল? ভিক্ষুকের বেশে, সাধুর বেশে। সাধুর বেশে এসে বলেছিল ভগবতী ভিক্ষাং দেহি। সীতাও দেখেছিল একজন ভিক্ষুক এসছেন, তাকে ভিক্ষা দেবো না, ক্ষুধার্ত মানুষ, তাকে খাবার দিতে গেছিলেন। তো তখন সেই সাধু বলেছিল গন্ডিটা পেরিয়ে দাও মা, আমি তো ভেতরে ঢুকতে পারবো না। যেই গন্ডি পেরিয়েছিল, রাবণ তার হাত ধরে তাকে রথে করে নিয়ে, তাকে কিডন্যাপ করে বা হরণ করে নিয়ে চলে গেছিল। আর যখন হাতটা ধরে তাকে হরণ করছে, তখন রাবণ তার সাধুর বেশ ছেড়ে রাক্ষসের বেশে বেরিয়ে আসে। বাঙালি, এটা মাথায় রেখো, আজকে তোমরা কিন্তু প্রত্যেকে সীতার রোল প্লে করছো। আর আজকে তোমাদের সামনে কিছু রাক্ষস সাধুর বেশ ধরে এসছে, এমন বেশ যেটাতে তুমি গলে যাও, বিগলিত হও, আনন্দিত হও, তাদেরকে আপন মনে করো। কিন্তু আসলে লক্ষণগণ্ডি পেরোনোর অর্থ হচ্ছে একবার ভুল করে ভোট দিয়ে দেওয়া। ওই লক্ষণগণ্ডি যদি একবার পেরিয়ে যাও, সেদিন কিন্তু সাধু রাক্ষসের বেশ ধরবে। যেমন বিহারে ধরেছে আমি দেখালাম, যেমন কদিন আগে সেই উড়িষ্যাতে ধরেছে, সর্বত্র ধরেছে, বাংলাতেও ধরবে। সেদিন কিন্তু অপেক্ষা করতে হবে আবার কবে কোন রাম ছাড়িয়ে নিয়ে যেতে আসবে।
সেই অপেক্ষার কবে শেষ কিন্তু আমরা কেউ জানি না। তাই রাক্ষসদের ভরসা নয়, যতই সাধুর বেশে আসুক, মমতা বন্দ্যোপাধ্যায় থাক এবং আমাদের ভালোবাসুক।